This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। সম্প্রীতির সঙ্গে আমি লিমা রয়েছে। সম্প্রীতি, দেখো, ভোট আসতেই আবার খবরের শিরোনামে ভাঙড়। ভোটের একেবারে মুখে ভাঙড়ে আবার বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন। বুধবার রাতে ভাঙড়ের চালতা এরিয়ায় বোমা বিস্ফোরণ হয়। ঠিক কি ঘটেছিল আমরা জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছ থেকে আরো ডিটেলে। সায়ন্ত, কি হয়েছে? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই চালতা এরিয়া দক্ষিণ বামুনিয়া গ্রাম, এবং তুমি দেখতে পাচ্ছ সেই ঘটনাস্থল যেটা আমার ক্যামেরা পার্সনের সমর তুলে ধরছে, যেটা আইএসএফের তরফে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে নির্বাচনের আগে এলাকায় অশান্তি পাকানোর জন্য বোমা বাজছিল, এবং সেই সময় গতকাল মধ্যরাতে সে বোমা বিস্ফোরণ হয়। তাদের বেশ কয়েকজন জখম হয়েছে বলে দাবি করছে আইএসএফ, এবং একজনের মৃত্যু হয়েছে বলেও আইএসএফের তরফে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে আইএসএফের লোকজন রাত্রেবেলা এসে এখানে বোমা ফেলে। অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু রীতিমতো সরগরম ভাঙড়। এবং তুমি জানো, গত পঞ্চায়েত নির্বাচনে খুনোখুনির রাজনীতি, বোমাবাজির রাজনীতি দেখেছিল ভাঙড়। তারপর কলকাতা পুলিশের দায়িত্ব নেওয়া হয়। এখন মধ্যে পুলিশ তদন্ত শুরু করে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশের বিজয়গঞ্জ থানার আধিকারিকরা তারা রয়েছে, ডিসি নিজের রয়েছেন ভাঙড় ডিভিশনের, তারা প্রত্যেকে ঘটনা তদন্তে রয়েছে। র্যাব নেমেছে। ভাঙড় যে ভাঙড়েই রয়েছে সেটা কিন্তু এই ঘটনা ফের প্রমাণ করে দিল। ইতিমধ্যে আইএসএফ তৃণমূল দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে। স্বাভাবিকভাবেই ঘটনা কি ঘটেছিল তা জানার জন্য বোম স্কোয়াডকে ডাকা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বোম স্কোয়াড আসবে, ফরেন্সিককে ডাকা হয়েছে, সেই ফরেন্সিকও বিকেলে আসবে বলে ইতিমধ্যে পুলিশ সূত্রের খবর। তারপরই গোটা ঘটনা সম্পর্কে জানাবে। আমি সমরকে আরেকবার ছবিটা দেখাতে বলবো। যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ কালো প্লাস্টিক রয়েছে, ঠিক ওইখানেই বোমা বিস্ফোরণ হয়েছে বলে দাবি করা হয়েছে আইএসএফের তরফে এবং তৃণমূলের দুপক্ষের তরফেই। এবং ঘটনার সম্পর্কে কিন্তু ঘটনার খবর পেয়ে কিন্তু পুলিশ দ্রুত চলে আসে। ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে ভাঙড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যদি নির্বাচনের এক মাস আগে এই ঘটনা ঘটে থাকে, তাহলে নির্বাচন যখন আসবে, নির্বাচন কাছাকাছি এলে তখন কি পরিস্থিতি তৈরি হবে সেটাই কিন্তু চিন্তায় রেখেছে। এবং তুমি দেখতে পাচ্ছ বোম স্কোয়াডের লোক ইতিমধ্যেই কিন্তু তারা আসতে শুরু করেছে, এবং তারা কিন্তু মূলত এই তদন্তের কাজেই এসছে, পুলিশরা জানিয়েছিল। তবে তুমি নজর রাখো। সামনে আমার উপরে হামলা হলো, এবং আমাকে হামলা হয়েছে। আমরা যে সেখানে গিয়েছিলাম, এই গ্রামের মানে হারমাতরা বোম বানছিল, সেই বোমে 4 জনা আহত এবং নিহত দুজনা নাকি আহত। আমরা সেই জিনিসটা প্রদর্শনে গিয়েছিলাম। আমরা বিরোধী দল করে থাকি, আমার একজন আইএসএফ এর মেম্বার। আমার উপরে যে অ্যাটাক হলো, তারা বোম বানছিল, এর বিচার, পরিপূর্ণ বিচার আমরা চাই। বিচার না হওয়া পর্যন্ত যাচ্ছি। গত রাতের বেলা রাত 12:40-এ টিএমসির হারমাতেরা ওইদুল নিজে থেকে সৌগত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করতে গিয়ে বোম বাঁধতে গিয়ে সেই বোম বাস্ট হয়ে দুজনা মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছে, একজনের লাশ পাওয়া গেছে ওই কোথায় বললো, শরীফনগর। আমরা কোনো ওখানে মারপিট করতে যাইনি, কোনো কারো কিছু বলতে যাইনি। আমরা সকালবেলা গিয়েছি, ওখানে গিয়ে আমরা বলি খোঁজটা নিই কি অবস্থা আছে, যেটা কিরকম হয়েছে না হয়েছে। আমাদের এই কথা আমাদের বলার সময় দেয়নি। ওই দুল নিজে স্পটে এসে আমাদের পঞ্চায়েতে আবুল খারকে মেরেছে, নাকটা ফাটিয়ে দিয়েছে। এই যে এই একটা ভাই আছে, এই ভাইকে মেরেছে। ওরা 10-12 জনা 20 জনা ছিল, এদেরকে সুপারডাউন করে মেরেছে। এর মারার আমরা শাস্তি চাই প্রশাসন থেকে। আজকে মার হচ্ছে কেন? ওই দুলির লোক মারধর করেছে। আমরা গিয়েছি সকালবেলা, গিয়ে ওইখানে গিয়েছি, আমাদের ওখানে গিয়েছি, গিয়ে তাড়া দিয়েছে। তারা দেওয়ার সত্ত্বেও আমাদের দুটো ছেলের ওখানে ধরে মারধর করেছে। আবুল খায়ের ভাই ধরে মুখে ফাইট মেরেছে, শুবিয়ে ফেলে ফাইট মেরেছে আমাদের চোখের সামনে। এই টিএমসির হারমাত ওই দুল এইটা করাচ্ছে। এনআইএ তদন্ত চাই। এখনো যদি না এনআইএ তদন্ত হয় তা আর কখন আসবে এনআইএ? আমরা চাই যে ভাঙড়ে 9টা থানা করেছে, আমি বারবার বলি 9টায় হবে না, 90টা থানা করুক। আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক। আমরা বোমা দিই, কারা বোমা দেয়? আমাদের কাছে বন্দুক থাকে, কাদের কাছে বন্দুক থাকে? দুধ কা দুধ, পানি কা পানি। আসো এনআইএ তদন্ত আনার সাথে সাথে আমরা আমাদের বাড়ি নিয়ে যাবো, প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি নিয়ে যাবো, আমরা বাড়ি আমাদের সার্চ করাবো। এদের দম আছে? এই যা তাল দেখছি তো, এ তো সবে 2টো গিয়েছে শুনছি, এখনো কটা যাবে? ও তো বললো যে 4-5টা জাহান লোবো। এখন কাল নেবে আর কে বলি হবে, আমাদের তো বোঝাই মুশকিল। প্রার্থী ঘোষণা হলো, আজকে যদি 2টো লাশ পেলে, এখনো তো বাকি 1.5 মাস আছে। কি করবে ও? ভাঙড়ের মানুষকে চিন্তা করতে বলবো যে এরকম একটা মানুষকে ভাঙড়ে না ঢুকতে দেওয়াই ভালো, এরকম একটা ক্রিমিনালকে ভাঙড়ে না ঢুকতে দেওয়াই ভালো। এই আইএসএফ এর লোক কিছু নেতা আছে
তাদের কাজ হলো যে কোনো ভাবে ভাঙড়কে অশান্তি করা। আর বিশেষ করে এই চালতাবেড়িয়ার কিছু জায়গা আছে যেখানে কয়েকজন সমাজ বিরোধী আছে, তাদের কাজ হলো যে কোনো ভাবে চালতাবেড়িয়াটাকে রক্তাক্ত করা। এরা নিজেরা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করতে চাইছে। আমি এই বিষয়ে আমি তীব্র নিন্দা করছি। পুলিশের সঙ্গে কথা বলবো, বিষয়টা পুলিশ যেন তদন্ত করে বিষয়টা সঠিক তদন্ত করে যেন দেখে। আমরা নিজেরাই জানি না কে বোম মেরেছে, কোথায় মেরেছে, কি হয়েছে। আমরা পাড়ার লোক, আমরা পাড়ার ছেলে, আমরা এখানকার পঞ্চায়েত সদস্য, আমরা জানলাম না। এখান থেকে 3-4টে পঞ্চায়েতের পরে চালতাবেড়িয়া গ্রামের আবুল খয়ের যে ভিত্তিটা করে বলেছে, আমরা দেখেছি মিডিয়ায়। তো আমি আবুল খয়ের কাছে অনুরোধ করব, তুমি যদি সত্যিকারের বাপের বেটা হবে, তাহলে আমার সেই মৃত্যু ব্যক্তি কোথায় রয়েছে, কে বোম মেরেছে, কারা মেরেছে, তার প্রমাণ দিক, আমরা অ্যাকসেপ্ট করে নেব। তারা কোনো রকমভাবে পেরে উঠছে না, সুতরাং তারা মিথ্যে ফেরাফিরি করে এই সব দুর্নাম করার চেষ্টা করছে। আইএসএফ অভিযোগ করছে আপনারা বোমা তৈরি করছিলেন, সেই বোমা বিস্ফোরণ হয়েছে। আইএসএফরা বলছে আমরা বোমা তৈরি করছি, খুব ভালো কথা। তা আইএসএফরা সেই প্রমাণটা দিক, আমাদের কাছে কোথায় বোমা আছে, কোথায় মেরেছি, কি করেছি, তারাই বলুক। ভোটের মুখে হারোয়ায় খুন তৃণমূল কংগ্রেস নেতা, রাস্তার ধার থেকে উদ্ধার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ক্ষতবিক্ষত দেহের একাধিক জায়গায় কোপ, খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। নিহত তৃণমূল নেতার নাম মসিউর আলী। কি বৃত্তান্ত আমরা জানবো, কি বলা হচ্ছে পুলিশ প্রশাসন তাদের তরফ থেকে আমরা জানবো। নূর রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। নূর, কি কারণে এই খুন, পরিবারের তরফ থেকে কি অভিযোগ, পুলিশ বা প্রাথমিক তদন্তের পর কি বলছেন? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে হারহিম করা ঘটনা ঘটেছে তৃণমূলের বুথ সভাপতি নির্বাচন ঘোষণা হবার পরে কিন্তু খুনের অভিযোগ উঠেছে। একেবারে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য তিনি অভিযোগ তুলেছেন দেগঙ্গা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তার বিরুদ্ধে যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের বুথ সভাপতি হাড়োয়ার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গাঙাটি গ্রামের যিনি বুথ সভাপতি তৃণমূলের বুথ সভাপতি মশিউর রহমান, তিনি কিন্তু খুন হয়েছেন। মিনাখা বিধানসভা এলাকার তার কিন্তু রক্তাক্ত হাত কাটা অবস্থায় দেহ উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ। পরিবারের লোকজন দেহ শনাক্তের পরে কিন্তু কান্নায় ভেঙে পড়েন। একেবারে পরিবারের লোকজন থেকে শুরু করে সবাই কিন্তু অভিযোগ করছেন যে এই মশিউর রহমান তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন, তিনি তৃণমূলের বুথ সভাপতির দায়িত্ব সামলেছিলেন। অন্যদিকে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য তিনি অভিযোগ তুলেছেন যে পাড়াই সমাধানের যে রাস্তা, এই রাস্তা নিয়ে কারচুপি হচ্ছিল, তখন কিন্তু এই বুথ সভাপতি তিনি প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করায় দেগঙ্গা বডি কি অবস্থায়, বডি খুব খারাপ অবস্থা, মানে নৃশংসভাবে কুপিয়েছে। আপনার ভাই তো তৃণমূল করে, আপনার কোন পঞ্চায়েত? গোসাইপুর চাপাতলা। ওকে খুন করা হয়েছে নৃশংসভাবে। কোনো কি শত্রুতা ছিল জানেন কি? অবশ্যই আছে, শত্রুতা অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, এই যে খুন হয়েছে, কি চাইছেন, আপনার দাবি কি? সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই। মেশিন ছাড়া কাজ করতো, সিটি মেশিন, ইঞ্জিন, সাল মেশিন, এবং মাঝে মধ্যে রাজনীতি করতো টিএমসি পার্টি। আচ্ছা, তো উনি কি নিখোঁজ ছিলেন? উনি কালকে রাত্রে বাড়ি থেকে ওনার ফ্যামিলি যেটা বললো যে কাজের নাম করে বার হয়েছে, যে কাজে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে সকালে খবর হচ্ছে এই বডি পাওয়া গেছে। তখন মানে আমার এক ভাই ফোন করে এখান থেকে, তারপরে এখানে এসে লাশ দেখে বুঝতে পারলাম যে উনি সেই ব্যক্তি। তারপর বাড়ির লোক এসে শনাক্ত করছে? হ্যাঁ, বাড়ির লোক এসে শনাক্ত। দলের গোষ্ঠী কোন্দলের বলি তৃণমূল নেতা মসিউর কাজী, দাবি দলেরই পঞ্চায়েত সমিতির সদস্যের। শোনাই আপনাদের। এটা সম্পূর্ণ আমাদের দেওঙ্গা ব্লকের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কারা খুন করলো? এবং টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থেকেই এইটা ঘটেছে। রিসেন্টলি 20-22 দিন হলো গ্রামে একটা ঢালাই রাস্তা নিয়ে পাড়া সমাধানের রাস্তা করতে গিয়ে কিছু দুষ্কৃতী ওদের অ্যাটাক করে এবং ও এবং ওর ভাইকে প্রচণ্ড মারধর করে। আমরা থানায় যাই, দেওঙ্গা থানায়, ডায়েরি পর্যন্ত নেয়নি, আমাদের অভিযোগ পর্যন্ত জানাতে দেয়নি। তারপরেই এই ঘটনা ঘটে গেল। হ্যাঁ, খুন করা হয়েছে, তা দেখছি বডির যা সিচুয়েশন তাতে তো দেখছি খুন করা হয়েছে। তার দুটো হাত কাটা হয়েছে, পা ইনজিওর করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ক্ষত আছে। এই খুনের পিছনে জড়িত আমাদের দেওঙ্গা পঞ্চায়েত সমিতির ব্লক সভাপতি, এই নাম কি, তার নাম কি? সুব্রত বসু কৃষ্ণ।
ব্লক সভাপতি নূতন হওয়ার পরেই আমাদের চাপাতলা পঞ্চায়েতে আমরা হুমায়ুন রেজা চৌধুরীর অনুগামী, আমাদের সঙ্গে একটা মতবিরোধ হয়। আমরা চাইছি নিরপেক্ষ তদন্ত হোক, আইনের পথে চলবে। পুলিশ তদন্ত করুক। তৃণমূলের কর্মী খুন হয়েছে মানে নির্ঘাত তৃণমূলেরই কেউ যুক্ত। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কাউন্সিলর থেকে খুন থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা যারা খুন হয়েছে তাদের পরিবার পর্যন্ত তৃণমূলের পুলিশের উপরে কোনো ভরসা দেখাতে পারেনি, তারা সিবিআই তদন্ত চেয়েছে। এক্ষেত্রে পরিবার কি চাইছে আমাদের জানা নেই, আমার জানা নেই। তবে হারোয়াতে বিজেপি অত্যন্ত কম শক্তিশালী আমি বলবো। স্বাভাবিকভাবে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই কাজ বলে মনে হচ্ছে, যদিও দায়ী আমাদের ঘাড়ে চাপানোর একটা চেষ্টা চলছে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভ বিক্ষোভ। মিনাখায় তৃণমূলের উষারানী মণ্ডলকে প্রার্থী করায় ক্ষোভ দলের একাংশে। কঠিন সিদ্ধান্ত নেব, কড়া হুঁশিয়ারি মিনাখার কোঅর্ডিনেটর আব্দুল খালেক মোল্লার। উষারানীর দলবলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। দলকে জানিয়েছি সুরাহা না হলে অন্য ব্যবস্থা নেব, হুঁশিয়ারি মিনাখার কোঅর্ডিনেটরে। দল ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন। ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে তীব্র কটাক্ষ বিজেপি। প্রথম প্রশ্ন হচ্ছে উষারানী মণ্ডলকে প্রার্থী ঘোষণা হওয়ার পরে মারল কাদেরকে? যাদেরকে মারলো আমাদের প্রধানদের মারলো, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের মারছে, আমাদের চারজন বিএলএ 2 যারা লোকালে বসে কাজ করে তাদেরকে মারছে। তো এর বিচার শোনা চাই। শোনা কি হয় আমরা দেখিনি, যদি সময় নিয়েছি সব দেখতে পাবেন, অনেক কিছু ঘটবে। আমরা দীর্ঘ 15 বছর উষারির দ্বারা আক্রান্ত। আমরা জেলা সভাপতিকেও জানিয়েছি, যদি আমরা নিশ্চিত করে সুরাহা না পাই আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য। বিদায়কালে বিনাশকালে তৃণমূলের লক্ষণ গোটা পশ্চিমবাংলায় যাচ্ছে। মিনাখা তার মধ্যে বাদ নেই। মিনাখায় দীর্ঘদিনের 1998 সালে আমরা চোখে দেখা যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত লগ্ন থেকে খালেক সাহেবরা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন। স্বাভাবিক কাউকে 15 বছর ধরে তোলাবাজি কাটমানিখোর বিধায়ককে যদি প্রার্থী করে, খালেকের সাহেবের সাথে মানুষ আছে, সেখানকার তৃণমূল স্তরের কর্মীরা তার সাথে আছে, এটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য, এটা কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে। দেখেছেন তো 21-এ কিন্তু এরকম হয়নি। তৃণমূলের কর্মীদের ক্ষোভ বিক্ষোভ এই পরিমাণ ছিল না। এবার হচ্ছে, এটা প্রমাণ করছে যে তৃণমূলের অবস্থা খারাপ। প্রার্থী না হতে পেরে প্রথমে বিদ্রোহী, পরে মন বলল খগেশ্বর রায়। মমতার ফোনে মানভঞ্জন রাজগঞ্জের 4 বারের বিধায়কের। তৃণমূলেই আছেন, দূরত্ব ঘুচিয়ে মন্তব্য খগেশ্বরের। রাজগঞ্জে এবার তৃণমূল প্রার্থী করেছে অ্যাথলিট স্বপ্না বর্মনকে। মঙ্গলবার প্রার্থী ঘোষণার পরই রাগে দলীয় পদ ছাড়েন খগেশ্বর। গতকালই অভিমান কাটে আর এক বাদ পড়া বিধায়ক অসিত মজুমদার। ভেবেছিলাম যে এবারেও বোধহয় 2026-এ যে নির্বাচন, এবারেও আমি প্রার্থী হব, কিন্তু যখন তালিকাটা প্রকাশ হয় হঠাৎ কর্মীরা সবাই ভেঙে পড়ে আর কি, যে নাম ছিল না। এবং আমিও বলেছিলাম আবেগতাড়িতভাবে যে দলের চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করবো, আবেগতাড়িত হয়ে, লিখিত কিন্তু এখনও দেইনি। আবেগতাড়িতভাবে আমি দিদিকে বললাম, আমার তখন চোখে জল আসে। দিদিও খুব দুঃখ প্রকাশ করলো, সত্যি আমি ধারণা করতে পারি এরকম হবে। তুমি চিন্তা করো না, তুমি যাতে দলটা করতে পারো, প্রশাসনিক কাজে করতে পারো, সর্বতভাবে ইলেকশনের পরে তোমাকে সেরকম একটা দায়িত্ব দেওয়া বলছেন। তাই আমি যেটা ভাবি যে আজকে নেত্রীর মতো এরকম নেত্রী আমরা কোথাও খুঁজে পাবো না। সেটা আবেগতাড়িত যে কোনোভাবে হোক না কেন সেটা হয়েছে। তাই আমি তৃণমূল কংগ্রেস দলেই করব। দল যখনই যেটা দায়িত্ব দিবে সেই দায়িত্ব আমি পালন করব। গত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার পর টিকিট না পেয়ে কি বলেছিলেন খগেশ্বর রায়, শুনুন। আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি বিচার করবে। যেখানে সিপিএম এর একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে নাকি? তাই যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে, তাই জলপাইগুড়ি জেলা
তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করি। যে বেশি টাকা দেয় সেই তাই তো হচ্ছে, তাই যেটা প্রার্থী তালিকা জলপাইগুড়ি যেটা হলো তাইতে দেখছি যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিচ্ছে। আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বিধায়ক, তবু দল এরকম বিচার করলো আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল সবাই দিদি বারবার কি নামটা নাই আমি দেখতে পাচ্ছি, 2 মিনিট 3 মিনিট ইয়ে করলো, তারপরে নামটা ঘোষণা বলতে চাইনি, কিন্তু দেখলাম প্রায় 3-4 মিনিট পর তার নামটা বলে দিদি কিন্তু আমাকে চায়। রাজগঞ্জ সিট থেকে হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ, পরে সুর নরম অসিত মজুমদারের। চুঁচুড়ায় দলের প্রার্থীকে জেতাতে পাশে থাকার বার্তা প্রবীণ তৃণমূল বিধায়কের। চুঁচুড়া বিধানসভায় 3বারের বিধায়ক অসিত মজুমদারকে এবার আর টিকিট দেয়নি তৃণমূল। সেখানে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। টিকিট না পেয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল অসিতের গলায়। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেন তিনি। গতকাল সন্ধ্যে দেবাংশু সোজা পৌঁছে যান প্রবীণ নেতার বাড়িতে। ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। দলের প্রার্থীর পাশে থাকার বার্তাও দিয়েছেন অসিত মজুমদার। অভিষেকের সঙ্গে কথা হয়েছে বলে জানান অসিত। অসিত মজুমদারকে চুঁচুড়ার অভিভাবক বলে উল্লেখ দেবাংশু। দেখুন, ও আমার প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স 40, ওর বয়স তার কম। অতএব ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আর আমি তৃণমূলের প্রার্থী জিতুক, মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আমার আশা এটা, এবং সেটার জন্য যা করার করব। চুঁচুড়ার অভিভাবক অসিত দা, আমি তার সাথে কথা বলতে, এবং তিনি চুঁচুড়ার 3বারের বিধায়ক। তিনি চুঁচুড়াকে হাতের তালুর মতো ছিলেন, তিনি চুঁচুড়াকে তৈরি করেছেন নিজের মতো করে। তো স্বাভাবিকভাবে তার আশীর্বাদ আমার দরকার, তাকে আমার সঙ্গে দরকার। মানুষের কাছে শুধু এইটাই বলতে চাই যে অসিত দা যে কাজটা অসম্পূর্ণ করে, মানে যে কাজটা করতে করতে আজকে অসিত দা রিলে রেস দেখেছেন তো, অসিতদার হাত থেকে শুধু মশালটা নিয়ে অসিতদাকে সঙ্গে নিয়েই দৌড়ে। এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আগামীকালই সম্ভবত বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে। গতকাল পর্যন্ত বিবেচনাধীন 23,30,000 নামের নিষ্পত্তি হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়তে পারে 40% বা 8 লক্ষ নাম। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত যে খবর কমিশন সূত্রে, যে এই তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় 40% নাম, কি কারণে এই নামগুলো বাদ পড়বে সে বিষয়ে কি উল্লেখ থাকবে তাহলে এই সাপ্লিমেন্টারি লিস্টে? দেখো, এই সাপ্লিমেন্টারি লিস্টে সেই ধরনের কোনো উল্লেখ থাকছে না, শুধুমাত্র 40% নাম বাদ পড়ার কথা থাকছে। যেহেতু শীর্ষ আদালতে সেরকমটাই জানানো হয়েছিল, 40%টা পরবর্তী সময় 30% হতে পারে। মোটের উপরে 23 লক্ষের উপরে এখনো পর্যন্ত প্রায় 9 লাখের কাছাকাছি নাম বাদ যেতে, বাদ বাকিদের ক্ষেত্রে নিষ্পত্তি করে দেবে কমিশন, এবং এই সপ্তাহে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রত্যেক বুথে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ শ্রাবন্তী, নজর থাকবে আমাদের। এসআইআর এর নাম বিবেচনাধীন, ফের আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় ইসমাইল মোল্লার ঝুলন্ত দেহ উদ্ধার। অতিরিক্ত তালিকা প্রকাশের আগে আতঙ্কেই আত্মহত্যা, এমন অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। নূর রয়েছেন আমাদের সঙ্গে। নূর, পরিবারের তরফ থেকে তো যে অভিযোগ করা হচ্ছে যে অতিরিক্ত তালিকা প্রকাশের আগে আতঙ্কে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, পুলিশ কি বলছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, আবারও কিন্তু বাদুড়িয়ায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। এর আগে এই বাদুড়িয়া থেকে একজন গৃহবধূ, তার নাম বিচারাধীন ছিলেন এবং তার 2 পরিবারের সদস্য ডিলেটের আওতায় ছিলেন। তারপরে কিন্তু ওই গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঠিক তেমনটাই এই যে বাদুড়িয়ার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের নাটুরিয়া গ্রামের যিনি বাসিন্দা ইসমাইল মোল্লা, তার নামও কিন্তু ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় যে বিচারাধীন রয়েছে। তারপর এই যুবক তিনি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন। পরিবারের একাধিক সদস্যদের সঙ্গে তিনি কিন্তু বাক্য বিনিময় করেন। তিনি কথাবার্তা বলেন যে তিনি দুশ্চিন্তায় রয়েছেন, বিচারাধীন থাকলে তিনি ভোট দিতে পারবেন কিনা, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কিন্তু সাধারণ বাড়ির লোকজনের সঙ্গে তারা কিন্তু কথা বলেন। দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় তার বিভিন্ন ক্ষোভ কিন্তু প্রকাশ করেন। তারপর আজ কিন্তু ভোরে এই ইসমাইল মোল্লার
তিনি কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র সচিব। বৈঠকে ছিলেন নতুন ডিজিপি ও কলকাতার নয়া সিপিও। কাল প্রকাশিত হতে পারে অতিরিক্ত ভোটার তালিকা। তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা। ঈদ, রামনবমীতেও রাজ্যের আইন শৃঙ্খলার উপর নজর রাখার নির্দেশ। আইপিএস মুরলীধর শর্মা ওয়াকার রাজাকে ভিন রাজ্যে পাঠাচ্ছে না কমিশন। বিধাননগরের পুলিশ কমিশনারেটের সিপি মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা আগের পদেই বহাল থাকবেন। তামিলনাড়ু নির্বাচনে অবজারভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল নির্বাচন কমিশন। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে বদল, মানে প্রত্যাহার করা হলো। আইপিএস মুরলীধর শর্মা এবং ওয়াকার রাজাকে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ আপনাদেরকে আগে আমরা জানিয়েছিলাম ভিন রাজ্যে পাঠানো হবে, এমনটাই কিন্তু কমিশনের তরফে জানানো হয়েছিল, আর এবার সেটাই প্রত্যাহার করা হলো। কেন, কি কারণ রয়েছে পিছনে, ডিটেলে সব জানবো। আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া রয়েছে। দীক্ষা, দেখো, গতকাল সকাল পর্যন্ত 15 জন আইপিএস কে বদলি করা হয়েছিল, কিন্তু তার মধ্যে যাদেরকে বদলি করা হয়েছিল অধিকাংশকেই এসবি বা আইবি বা এসটিএফ এ পাঠানো হয়েছিল, কারণ যেগুলো নির্বাচনের কাজে ব্যবহার করা হয় না যাদেরকে। কিন্তু সেই জায়গায় দেখা গেল রাত্রি 9:30টার সময় 15 জন আইপিএস, যাদের মধ্যে অধিকাংশই প্রশিক্ষণ নেয়নি। প্রথমে বলা হয়েছিল নির্বাচন কমিশন বলেছিল যাদের প্রশিক্ষণ নেওয়া হয়েছে তাদেরকে অন্য রাজ্যে ওরা অবজারভার হিসেবে, পুলিশ অবজারভার বা রোল অবজারভার হিসেবে পাঠানো হবে আইএসদের, এবং পুলিশদের পুলিশ অবজারভার হিসেবে। কিন্তু কালকে রাতে 9:30টার সময় ইন্ডিভিজুয়াল এই 15 অফিসারদের কাছে, পুলিশ অফিসারদের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে, ইসিআর তরফ থেকে একটা করে মানে নির্দেশ গেছে যে 18 তারিখে তামিলনাড়ু এবং কেরালাতে পৌঁছতে হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে আজকে সেটা প্রত্যাহার করা হলো। দীক্ষা, তুমি সঙ্গে থাকো, আরো একটা খবর তোমার থেকে জানার রয়েছে। ভোটের আগে সক্রিয় রাজ্যের নতুন রাজ্যপাল RN রবি। স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কলকাতা সিপির সঙ্গে লোকভবনে বৈঠক। ভোটে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা, খবর সূত্র মারফত। ভোটের আগে সক্রিয় রাজ্যের নতুন রাজ্যপাল RN রবি। স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কলকাতা সিপির সঙ্গে লোকভবনে বৈঠক। ভোটে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা, খবর সূত্র মারফত। অফিসার বদল নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগে রাজ্যে 50-এরও বেশি অফিসার বদল। তালিকায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি থেকে ডিএমএসপি। এটা প্রশাসনিক নয়, রাজনৈতিক পদক্ষেপ। সংবিধানের উপর সরাসরি আঘাত করা হচ্ছে। বাংলা এবং বাংলার মানুষকে লাগাতার নিশানা করা হচ্ছে। বিজেপি এত বেপরোয়া কেন? রাজ্যের নিয়ন্ত্রণ কাটতে ছক কষে ঘুঁটি সাজানো হয়েছে। বাংলার মানুষের মন জয় করতে না পেরে ভয় দেখাচ্ছে বিজেপি। বাংলা দখলে সাংবিধানিক সংস্থার অপব্যবহার করা হচ্ছে, কিন্তু বাংলা মাথা নত করবে না। বাংলা লড়াই করবে, বিভেদকামী শক্তিকে পরাজিত করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসার বদল নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও তিনি একাধিকবার সরব হয়েছেন নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে, এবং অফিসার বদল নিয়ে এবার কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি উল্লেখ করেছেন, তিনি অভিযোগ করেছেন যে ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগেই রাজ্যের 50-এরও বেশি অফিসার বদল। দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। দীক্ষা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই পোস্টে অফিসার বদল নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তালিকা প্রকাশ করেন তালিকাটা তার বাড়ি থেকে, সেদিনই সাংবাদিক সম্মেলনে তিনি পুরো বলেছিলেন যে বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে সেখানে ওর মাতেই বিজেপি কিন্তু জিততে পারবে না। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল বেশ তাৎপর্যপূর্ণ, কারণ গতকালকে দেখা গেছে যে একের পর এক, প্রথমে তো মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তারপরে একের পর এক ডিজি থেকে শুরু করে সিপি, এডিজি, এলোকে বদলি করার পরের ধাপ যেগুলো রয়েছে অফিসারদের, তাদের বদলি করা হয়েছে। এবং নজিরবিহীনভাবে কালকে 15 জনকে শুধু বদলি
বদলি করা হয়নি, প্রশিক্ষণ নেওয়া নয় এরকম আধিকারিকদের বিভিন্ন অন্য রাজ্যে ওভারঅল অবজারভার হিসেবে ভোটের সময় তাদেরকে পাঠানোর কথা বলা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী সেই জায়গাতেই আজকে একটা বিশাল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তার প্রথম লাইন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, নির্বাচন কমিশন যেভাবে বাংলাকে টার্গেট করেছে আলাদা করে সেটা নজিরবিহীন নয়, উদ্বেগজনক। পাশাপাশি তিনি বলেছেন যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির আগেই 50 জনের বেশি প্রশাসনিক আধিকারিককে হঠাৎ করে একতরফাভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এটা প্রশাসনিক সিদ্ধান্ত নয় এবং এটা রাজনৈতিক হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ তিনি বলেছেন। পাশাপাশি বলেছেন ত্রুটিমুক্ত এসআইআর এর তালিকা এখনো পর্যন্ত বের হয়নি, অথচ তার আগেই এইরকমভাবে যেভাবে ভোট কাটা হচ্ছে এবং বাংলাকে টার্গেট করা হচ্ছে সেটা কিন্তু তিনি ভালো চোখে নিচ্ছেন না। আর সব থেকে যেটা তিনি খুব বড় করে মনে করে দেওয়ার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আজ পরিস্থিতি দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি সৎ এবং নির্বাচন আধিকারিককে যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে সেভাবে মনে হচ্ছে যে এখানে কোনোভাবে রাষ্ট্রপতি অঘোষিত জরুরি অবস্থা এবং অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করছে। অর্থাৎ বাংলায় যেভাবে একের পর এক আইএএস আইপিএসদের বদলি করা হচ্ছে এবং যেটা শোনা যাচ্ছে শুধু আইপিএস আইএএসই বয়কাটা থমকে থাকবে না, নিচু তলার আইসি ওসিদেরও কেউ বদলি করা হবে একের পর এক। এবং সেই জায়গায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটা অঘোষিত জরুরি অবস্থা এবং অঘোষিত রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত বহন করছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই, এবং বাংলাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে, আলাদাভাবে বাংলায় ভোট করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ দীক্ষা। আপনাদের জানিয়ে রাখি, মানুষের মন, বাংলার মানুষের মন জয় করতে না পেরে ভয় দেখাচ্ছে বিজেপি। পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন এটা জরুরি অবস্থার ইঙ্গিত, না বলে সেটা অফিসিয়ালি অ্যানাউন্স না করে রাষ্ট্রপতি শাসন জারির দিকে পরিস্থিতি নিয়ে যাওয়া হচ্ছে। এটা প্রশাসনিক নয়, রাজনৈতিক পদক্ষেপ, কড়া আক্রমণ নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছেন, পোস্ট করে তিনি বলছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগেই যে রাজ্যের 50-এরও বেশি অফিসার বদল, যেখানে মুখ্য সচিব, ষষ্ঠ সচিব, ডিজিপি থেকে শুরু করে এসপিদের, ডিএমদেরও নাম রয়েছে, এটা কোনো প্রশাসনিক নয়, এটা রাজনৈতিক পদক্ষেপ, সংবিধানের উপর সরাসরি আঘাত। আপনার প্রতিক্রিয়া সুকান্তবাবু? মুখ্যমন্ত্রী সংবিধান মানে বোঝেন হচ্ছে উনি যেটা বলেন সেটাই হচ্ছে সংবিধান। ওনার পছন্দের অফিসাররা বিজেপির উপরে অত্যাচার করবে, এটাই হচ্ছে ওনার সংবিধান। উনি ভয় পাচ্ছেন, কিন্তু এত তাড়াতাড়ি এত কাঁদলে কিভাবে হবে? সবে তো কলির সন্ধে, তাতেই আপনি কাঁদছেন। গণতন্ত্র কাকে বলে, নিরপেক্ষতা কাকে বলে একটু দেখুন, এরপরে তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবেন যা পরিস্থিতি আসতে চলেছে। সুকান্তবাবু, তিনি বলেছেন যে এটা নাম না করে, অফিসিয়ালি ঘোষণা না করে পরিস্থিতি ইচ্ছে করেই সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, জরুরি অবস্থার দিকে, যাতে এখানে রাষ্ট্রপতির শাসন জারি করতে এই ধরনের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি এই পোস্টে উল্লেখ করেছেন। দেখুন, নির্বাচন কমিশন জানে যে পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন করাতে গেলে কি করতে হবে। যে রাজ্যে লোকসভা নির্বাচনের মতো নির্বাচনে 30%-এরও বেশি ক্যামেরা অফ করে দেওয়া হয় এবং দেখা যায় কোনো ক্ষেত্রে শুরুর দিকে রেকর্ডিং আছে, পরের দিকে রেকর্ডিং নেই। আমি তো এই মামলা তো কোর্টে গেছিল, আমি তো মহামান্য আদালতের কাছে বলবো যে একটা সিবিআই তদন্ত দিকের যে কোন ডিএমরা এটা ইনভলভ ছিল। ওই মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিএমরা সরে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বা যে এসপিরা বদল হওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদতে শুরু করে দিয়েছেন রুদালির মতো। এই সিবিআই তদন্ত যদি হয় না, এই অফিসাররা সব জেলের ভেতরে থাকবে। যে কেন সিসিটিভি 2024 লোকসভা নির্বাচনে এতগুলো সিসিটিভি বন্ধ হয়েছিল। ধন্যবাদ সুকান্তবাবু। ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে সম্প্রীতির সঙ্গে লিমা রয়েছি। সম্প্রীতি, বিজেপির দ্বিতীয় তালিকা বেরোনো শুধু এখন সময়ের অপেক্ষা, কিন্তু তার আগেই বড় খবর, বিজেপির টিকিটে ভোটে লড়বেন তিলোত্তমার মা। বিজেপি প্রস্তাব দিয়েছিল, সম্মতি দিয়েছি, TV9 বাংলাকে জানিয়েছেন তিলোত্তমার মা। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে, অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন। অনন্ত, তাহলে কি তিলোত্তমার মা ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে? একদমই সেটাই নিশ্চিত হতে চলেছে আর কিছুক্ষণ পরে। দেখো, বিজেপি কেন, সিপিএম থেকেও তাকে অফার দেওয়া হয়েছিল
এবং বিজেপি নাছরবান্ধা ছিল। প্রায় দীর্ঘ 2 মাস ধরে বিজেপি চেষ্টা করে আসছিল তাদেরকে দাঁড় করাবার জন্য, অর্থাৎ পানিহাটি কেন্দ্রে। যেহেতু পানিহাটি কেন্দ্র নির্মল ঘোষ মুখ্য সচেতক বিধানসভার, সেই কেন্দ্রে যদি দাঁড় করানো যায়, যে অভিযোগ উঠছিল পানিহাটি বিধানসভা কেন্দ্রে নির্মল ঘোষ এবং বর্তমান চেয়ারম্যানকে ঘিরে, সেইটাকে কাজে লাগাবার জন্য এবং যে করুণ পরিণতি যে তিলোত্তমার, সেইটাকে কাজে লাগাবার জন্য বারবারই তারা অনেকেই এসেছিলেন। এর আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন, দিন কয়েক আগে অর্জুন সিং গিয়েছিলেন, তার আগে আরএসএস এর অনেক বড় বড় নেতারা গিয়েছিলেন, আজকেও কিছুক্ষণ আগেও আরএসএস এর রাজ্য স্তরের যে সম্পাদক তিনিও এসেছিলেন জলধর মাহাতো, তাকে বোঝাবার জন্য। তারপরে তিনি সম্মত দেন, গভীর রাতে তিনি সম্মত দেন এবং যেখানে তিনি বলেন একটাই বক্তব্য যে সিপিএম এর যারা দাঁড়িয়েছেন, যে প্রার্থী দাঁড়িয়েছেন, অভিযোগ করছেন তিলোত্তমার মা, তিনি তৃণমূলের প্রার্থীকে জয় করবার জন্যই দাঁড়িয়েছেন। মারাত্মক অভিযোগ। তার মেয়ের যে ছবি দেখানো হচ্ছে তাতে তারা হৃদয়ে আক্রান্ত হচ্ছেন, তারা হৃদয়ে ব্যথা পাচ্ছেন, তাই জন্য বাধ্য হলেন তারা দাঁড়াতে এবং এই কেন্দ্রে জিততে। এবং একটাই বক্তব্য, তিলোত্তমার মায়ের সাথে তো কথা হয়েছিল তোমার, আমরা শুনি তিনি কি বলছেন। পশ্চিমবঙ্গে যারা বিরোধী দল আছে, যাদের ক্ষমতা আছে, সিদ্ধারা আছে, তারা বিজেপি পার্টি। যারা ক্ষমতায় আসতে পারে, এই তৃণমূল সরকার উৎখাত করার ক্ষমতা আছে, তাদের সঙ্গে যুক্ত হয়ে এই তৃণমূল সরকারকে উৎখাত করে আমরা ন্যায় বিচার যেমন ছিনিয়ে আনছি এবং পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা আরও শক্ত করা এবং শিল্প উন্নয়ন, এটা আমরা দেখতে চাই। দুঃখ তো ভেতরে আছে, যন্ত্রণা ভেতরে আছে, কিন্তু আরও সেই যন্ত্রণাটা বাড়িয়ে দিচ্ছে। আমি সেই জন্য কালকে ডিসাইড করেছি, আমি নিজেই ফোন করে জানিয়েছি যে আমি প্রার্থী হতে চাই। আমার মেয়েকে কেউ ভোটের ইউজ করুক, সেটা আমি চাই না, আমি মা হিসাবে সেটা চাই না। সেই জন্যই আমি বিজেপিতে যোগ দিতে চাই। নারী সুরক্ষা এবং শিক্ষা আর দুর্নীতি, এগুলো আমি দূর করতে চাই। তিলোত্তমার মা বলছেন তিনি চান না তার মেয়েকে কেউ ভোটে ব্যবহার করুক এবং তার পাশাপাশি সার্বিকভাবে রাজ্যের কথা ভেবে শিক্ষা এবং যা দুর্নীতি হয়েছে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে তিনি সম্মতি জানিয়েছেন। যেটা বললেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়কে, যে তিনি জানিয়েছেন যে তিনি প্রার্থী হতে চান। দেখুন, একটু আগে আপনাদের বলেছে বিজেপির প্রার্থী তালিকা বেরোনো, মানে দ্বিতীয় তালিকা, এখন সময়ের অপেক্ষা। সেখানে কি তিলোত্তমার মায়ের নাম তাহলে থাকতে চলেছে? বিজেপি প্রস্তাব দিয়েছিল এবং তাতেই সম্মতি দিয়েছি, টিভি9 বাংলাকে পরিষ্কার জানালেন তিলোত্তমার মা। তৃণমূল সরকার না গেলে ন্যায় বিচার পাবো না, মন্তব্য তিলোত্তমার বাবার। কয়েকদিন আগেই অর্জুন সিং তিলোত্তমার বাড়িতে যান আর অর্জুনের সঙ্গে সাক্ষাতের পরই ভোট নাড়ানোর জল্পনা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে যে খবরে নজর রেখেছে আপনি কি বলবেন? যেটা জানা যাচ্ছে বিজেপির হয়ে তিলোত্তমার মা তিনি টিকিট পাচ্ছেন। খুবই পুরনো খবর, বিজেপি ওদের দখল করে নিয়েছেন, সেটা তো অনেক পুরনো খবর, নতুন কিছু না। এবং ওরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে না, এটুকুই বললাম, আর কিছু বললাম না। সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই। সাধারণ মানুষের তিনি চান না তার মেয়েকে কেউ ভোটে ব্যবহার করুক। তা না, বললাম তো, এর সঙ্গে সাধারণ নাগরিকদের যে আন্দোলন, নারী নির্যাতন এবং অবহেলাকে কেন্দ্র করে তার কোনো সম্পর্ক নেই। ওরা বিজেপির খপ্পর অনেকদিন আগেই পড়ে গেছেন, আজকে না। আপনাকে ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়টিকে কিভাবে দেখছেন? অভয়ার বিচার সবাই চায়, কিন্তু সেই বিচার মানে নির্বাচনে দাঁড়িয়ে কোনো পার্টির পক্ষে কোনো পার্টির বিপক্ষে, এটা কতটা ফলপ্রদ হবে আমার জানা নেই। কারণ ভোটটা হয় একটা অন্য রাজনৈতিক সমীকরণের উপর, সেখানটাই নিশ্চয়ই এটা আর্যিকর কারণে বড় একটা ঘটনা, কিন্তু যেহেতু তাদের পরিবারের, তাই তাদেরকেই ভোট করতে হবে, তবে বিচার হবে। ভোটে জিতলে বিচার হবে, ভোটে হারলে বিচার হবে না, এই সহজ সরল কথাতে আমি বিশ্বাস করি। কিছুদিন আগে 16 তারিখের কথা বলছি, গলদান দাশগুপ্ত এই বিষয়টিকে নিয়ে ঠিক কি বলেছিলেন শুনবো। অভয়ার বিচার চেয়ে এখনো মানুষ রাস্তায় নামছেন, কিন্তু তৃণমূলের ষড়যন্ত্র এবং বিজেপির সহযোগিতায় অভয়া আজও বিচার পেল না। তাহলে কেন এই অভয়ার বিচার হলো না, কেন তামান্নার বিচার হলো না, এই কথা নিয়েও আমরা মানুষের কাছে যাব
এবং মানুষ নিশ্চিতভাবে তৃণমূল বিজেপি সেটিংয়ের বিরুদ্ধে আমাদের সমর্থন করবে। কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, ইতিমধ্যেই সিপিএম এর তরফ থেকে কি বলা হচ্ছে সেই বক্তব্য আমরা আপনাদের সামনে রেখেছি। দেখুন, সব দলের তরফে এটাই বলা হচ্ছে, তারা চায় তিলোত্তমার বিচার, কিন্তু যে রাজনীতি সামনে রাখা হচ্ছে, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বললেন এটা পুরনো বিষয়, এটা তো সবাই জানতো। ইতিমধ্যেই কিছুদিন আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাইবো, অর্জুন সিং তিলোত্তমার বাড়িতে যান, আর কোথাও গিয়ে যেটা মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই সাক্ষাতের পরে যেন পুরো বিষয়টার মধ্যে একটা শিলমোহর পড়ে যায়, এবং তারপরেই যদি একদম পাকাপাকি বলা যায় তাহলে তিলোত্তমার বাবা মায়ের বক্তব্য, তারা যেটা বলছেন যে তার মেয়ের বিচারের জন্য এবং রাজ্যের সার্বিক দিক মাথায় রেখে তারা চাইছেন, মানে তিলোত্তমার মা চাইছেন ভোটে দাঁড়াতে। আরো একবার আপনাদেরকে শোনাবো আমাদের প্রতিনিধিকে ঠিক কি বলেছেন। পশ্চিমবঙ্গে যারা বিরোধী দল আছে, যাদের ক্ষমতা আছে, সিদ্ধারা আছে, তারা বিজেপি পার্টি। যারা ক্ষমতায় আসতে পারে, এই তৃণমূল সরকার উৎখাত করার ক্ষমতা আছে, তাদের সঙ্গে যুক্ত হয়ে এই তৃণমূল সরকারকে উৎখাত করে আমরা ন্যায় বিচার যেমন ছিনিয়ে আনছি, এবং পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা আরও শক্ত করা এবং শিল্প উন্নয়ন, এটা আমরা দেখতে চাই। দুঃখ তো ভেতরে আছে, যন্ত্রণা ভেতরে আছে, কিন্তু আরও সেই যন্ত্রণাটা বাড়িয়ে দিচ্ছে। আমি সেই জন্য কালকে ডিসাইড করেছি, আমি নিজেই ফোন করে জানিয়েছি যে আমি প্রার্থী হতে চাই। আমার মেয়েকে কেউ ভোটের ইউজ করুক সেটা আমি চাই না, আমি মা হিসাবে সেটা চাই না। সেই জন্যই আমি বিজেপিতে যোগ দিতে চাই। নারী সুরক্ষা এবং শিক্ষা আর দুর্নীতি, এগুলো আমি দূর করতে চাই। ফিরহাদ হাকিম কি বলেছেন আমরা শুনবো। এটা হচ্ছে সিপিএম আর বিজেপির টানাটানি, এর মধ্যে আমি কি বলবো বলুন তো, আমি তো তৃণমূল করি। ওরা সিপিএম আর বিজেপির টানাটানিতে কি কোন দিকে যাবেন, কখন কোন দিকে যাবেন, এটা ওরা পলিটিক্স ঠিক করবে। কিন্তু যে নিরপেক্ষতার বিচার চাইছিলেন, নিরপেক্ষতার বিচার, সেই নিরপেক্ষতা তো নিজেরাই রাখলেন না। প্রথম দিক দিয়ে আমি বলেছি দাদা, পলিটিক্যালাইজ হয়ে অত্যন্ত দুঃখের। মেয়েটা দুর্ভাগ্যজনক, মেয়েটা অত্যন্ত কষ্ট পেয়েছে। পুলিশ প্রথম দিন যা বলেছিল, প্রশাসন সেটাই হয়েছে। তারপরে রাজনীতি হচ্ছে। এখন বিজেপি আর তৃণমূলের, বিজেপি আর কি বলে ওটাকে, সিপিএম, বিজেপি আর সিপিএম এর টানাটানি হচ্ছে, আমি আর কি বলবো। আগামীকালই সম্ভবত বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে। গতকাল পর্যন্ত বিবেচনাধীন 23,30,000 নামের নিষ্পত্তি হয়েছে। কমিশন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়তে পারে 40% নাম। অতিরিক্ত তালিকায় বাদ পড়াদের পাশাপাশি যোগ্য ভোটারদের নামও থাকছে এই সাপ্লিমেন্টারি লিস্টে, কিন্তু কি কারণে নাম বাদ তার উল্লেখ তালিকায় থাকবে না বলে কমিশন সূত্র মারফত খবর। যদিও হাইকোর্ট গঠিত ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন বাদ পড়া ভোটাররা। জুডিশিয়াল অফিসারদের গ্রিন সিগন্যাল এলেই বুথে বুথে তালিকা প্রকাশ করবে কমিশন। কমিশন সূত্র মারফত যে দাবি করা হচ্ছে যে এখনো গড়ে 2 লক্ষ বিবেচনাধীন নামের ফয়সালা হচ্ছে। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তাহলে কি আগামীকালই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে বিবেচনাধীন নামে এবং নতুন ভোটারদেরও? দেখো, এই সপ্তাহেই প্রকাশিত হওয়ার কথা রয়েছে সাপ্লিমেন্টারি তালিকা, যেহেতু কমিশনের পক্ষ থেকে একটি সফটওয়্যারের বিষয় জানানো হয়েছিল। সেই সফটওয়্যার আজকেরই সকালবেলা যাবতীয় কাজ সেটা শেষ হয়ে গেছে এবং সেটা কমিশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে প্রত্যেক বুথের তালিকা তৈরি করা হবে। এখনো পর্যন্ত 23 লক্ষ, এবং সেক্ষেত্রে হয়তো আরো 1-2 লক্ষ নাম বাড়তে পারে, যেহেতু এই দুদিন রয়েছে। সেই গোটা তালিকাটা প্রত্যেক বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। যারা সেখানে ডিলিটেড ভোটার হবেন তাদের আলাদা তালিকা হবে, যারা ইনক্লুশন যাদের হচ্ছে, অর্থাৎ যারা এই তালিকায় অংশ নিতে পারছেন তাদের তালিকা আলাদা করা হচ্ছে। আর সেই হিসেবে সেটা প্রিন্ট আউট তৈরি হবে এবং তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। এই গোটা প্রক্রিয়ার জন্য যাবতীয় কাজ যখন শেষ হয়ে যাবে তখন হাইকোর্ট থেকে কমিশনের কাছে অনুমতি চাওয়া হবে এবং কমিশন অনুমতি দিলে তার 6 ঘন্টার মধ্যেই এই লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ শ্রাবন্তী।
শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে মা ছেলের ভোটের লড়াই। বিজেপি প্রার্থী আশীর্বাদ নিয়েই প্রচারে তৃণমূল প্রার্থী। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়, আর অন্যদিকে তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। শিখা চট্টোপাধ্যায়কে মা বলেই ডাকেন রঞ্জন, ছোট থেকে বড় হয়েছেন ভোটের আগে, তাই মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন রঞ্জন। তৃণমূলের সব দুর্নীতিগ্রস্ত ছেলে পথভ্রষ্ট বললেন বিজেপি প্রার্থী শিখা। একজন মার যা ভূমিকা পালন করার কথা উনি তাই করেছে। মায়ের পুজো ছাড়া আমার আর কিছু হওয়ার সম্ভব না। ওনার আশীর্বাদ ছাড়া কিছু, এখানে যেখানে দাঁড়িয়ে আছি ওনারই আশীর্বাদ। এটা কি লড়াইয়ের কৌশল, নাকি সত্যি মায়ের আশীর্বাদটা প্রয়োজন ছিল? সব ঈশ্বর জানে, বাকি সব ঈশ্বর জানে। মায়ের বিরুদ্ধেই তো বলতে হবে প্রচারে গেলে। কখনোই আমি মায়ের বিরুদ্ধে প্রশ্ন না হলো নীতির সঙ্গে নীতি লড়াই। মা বিধায়ক হিসাবে কতটা সফল ডাবগ্রাম ফুলবাড়ি? 5 বছরে মানুষের জ্বলন্ত যে একটা দাবি ছিল পৌরসভা করা, তা উনি একবারের জন্য উনি বিধানসভায় বলেননি। আমি ওনাকে দায়ী করতে চাই না, কেন উনি প্রায় 72 বছর বয়স, ওনার কিডনিরও একটু অসুবিধা আছে, পা ফুলে যায়, হাঁটতে পারে না, মাঝে ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। ওনার পায়ের অবস্থা খুব খারাপ, পা ফুলে গোদ হয়ে আছে। না, প্রচারে গিয়ে মানুষের কাছে কি বলবেন? নজর তো আরো থাকবে, মা ছেলের লড়াই হচ্ছে। না, প্রচারে গিয়ে একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলবো, মানুষের দাবির কথা বলবো, মানুষের কাজের কথা বলবো। বললাম নীতির সঙ্গে নীতির লড়াই হবে। এখানে কিন্তু মা ছেলের কিন্তু লড়াই নয়, এখানে তৃণমূল এবং বিজেপির লড়াই। শুনে রাখুন, ধর্ম এবং অধর্মের লড়াই। এ লড়াই অন্য লড়াই। ছেলে অধর্মের পক্ষে, আমি আমার নিজের ভাবনায় তাকে আনতে পারিনি, আমার ডিসক্রেডিট। যখন দেখছে যে এই সিটে তো কোনো রকমভাবে দাঁত ফোটানো যাচ্ছে না, এখন কিভাবে কি করা যায়, দেখো কি আছে, কোথায় পরিবারটা থেকে নষ্ট করা যায়, ঢোকো এখানে করে এই জিনিসটা করলো। তৃণমূলের প্রার্থী কতটা সৎ? তৃণমূল যেখানে আছে, নামে তৃণমূল, একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে সে বলবে চোর। তৃণমূলের প্রার্থী তৃণমূল, আমি তো বলছি টপ টু বটম চোর। কোথাও গিয়ে কৌশলে বলে দেওয়া হচ্ছে যে বিজেপি প্রার্থী তাকে ভোট দিয়ে লাভ নেই, তিনি অসুস্থ বা কিছু। আমি কোন ওষুধ খাচ্ছি? আমি তো বলবো তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকেই ওষুধ খেতে হয় বেশি, সুগার ফুগার প্রচুর আছে। আমি ভয় পাই আমার সন্তানটার কোনো ক্ষতি না হয়ে যায়। লড়াই মানে শেষ বিন্দু দিয়ে, রক্তবিন্দু দিয়ে লড়াই হবে। এই লড়াই ধর্মের লড়াই, এই ধর্মের অধর্মের পতনের লড়াই। জামুরিয়ায় তৃণমূলের দেয়াল লিখনে গোবর। তপসী গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক জায়গায় তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর দেয়াল লিখনের উপর লেপা হয়েছে গোবর। বিরোধী দল রাতে গোবর লেপে নোংরা রাজনীতি করছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। গোবর রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দলকে নিশানা আবার বিজেপি। প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক প্রশাসন, দাবি সিপিআইএম প্রার্থী। তপসী এলাকায় দফায় দফায় প্রতিবাদ তৃণমূল কর্মী। ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, ঘোষণা হওয়ার পর আমাদের দেয়াল লেখন শুরু হয়। দেয়াল লেখনের পর আমরা আজ সকালে আমাদের এই কর্মী দেখতে পাই যে আমাদের ক্যান্ডিডেটের যে প্রার্থী, তার গায়ে গোবর একটা ছিটিয়ে দেওয়া হয়েছে দেয়ালটাতে প্রার্থীর নামে। যে বা যারাই করুক, খুবই খারাপ করেছে। রাজনৈতিকভাবে লড়াই করতে আমরা প্রস্তুত, আমরা রেডি আছি, কিন্তু এই নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। যদি লড়াই করার ইচ্ছা থাকে, সামনে থেকে লড়াই করুক, আমরা প্রস্তুত আছি। এই মুহূর্ত থেকে আমি আপনাকে এই আপনাদের চ্যানেলের মাধ্যমে কথা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো সৈনিক কোনোরকমভাবে কোনো 2 নম্বরী কাজ করে না এবং করবে না। এবং যতদিন আমি আপনার ভোট হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, আমরা কোনো রকম হিংসাত্মক বা কোনো রকম ব্যাড রিমার্ক বা কোনো খারাপ কাজ, কারো পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া বা কোনো করার মধ্যে আমরা আগেও পড়িনি, এখনও পড়ি না এবং ভবিষ্যতে পড়বো না। এটা যেটা আছে ওনাদের নিজস্ব কোনো কোন্দল হবে, কারণ ওনাদের মধ্যে গ্রুপিজম অনেক বেশি মাত্রায় আছে এবং সেই গ্রুপিজমের ফল যাতে অন্যকে বদনাম করা যায়। दीवार लेखन को लेकर जो घटनाएं सामने आई है, मैं उनकी कड़ी निंदा करता हूं और आलोचना करता हूं। मैं साफ लफ्जों में कहना चाहता हूं कि सीपीएम की जो विचारधारा है ऐसी गंदी राजनीति की नहीं है।
हम शांतिपूर्ण, साफ और मुद्दों की राजनीति में विश्वास रखते हैं। मैं प्रशासन से मांग करता हूं इस घटना की तुरंत और निष्पक्ष जांच हो और दोषियों पर कड़ी कार्रवाई की जाए। लेकिन आज जमुरिया को जरूरत है 29 साल के युवा सोच की, नई ऊर्जा और नई दिशा की। जमुरिया की जनता को पानी चाहिए, रोजगार चाहिए, विकास चाहिए, विवाद नहीं, समाधान चाहिए। তৃণমূলের প্রার্থী তালিকা বেরোতেই দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ। এবার খণ্ডঘোষে প্রার্থীর নামে পড়ল পোস্টার। তৃণমূল প্রার্থী তথা বিধায়ক নবীন বাগকে পোস্টারে দুর্নীতিগ্রস্ত তোলাবাজ বলে খোঁচা। নবীনকে প্রার্থী মানছি না লেখা পোস্টারে শহরের বিভিন্ন জায়গায় ছেয়েছে পোস্টার। নবীন বাগকে প্রার্থী না চেয়ে স্লোগান ও চলে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে কটাক্ষ বিজেপি। তৃণমূলের প্রার্থী তালিকা পোস্ট হয়েছে তবে থেকে প্রত্যেকটা বিধানসভা জুড়ে ওদের গোষ্ঠীকন্দল দেখা দিচ্ছে। এই খণ্ডঘোষ বিধানসভায় বারংবার গোষ্ঠীকন্দল মাথাচাড়া দিচ্ছে। দেখুন, গোষ্ঠীকন্দল নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কোনো মাথা ব্যথা নেই, কারণ ওরা জানে যে এটাই ওদের শেষ নির্বাচনে লড়ার একটা সুযোগ। এরপরে দলটার কোনো অস্তিত্ব থাকবে না। 2024 সাল বিধানসভা নির্বাচনের পর চলে যাওয়ার আগে শেষ কামড় দেওয়ার জন্য কে কোথায় লুটে পুটে খাবে তার জন্য নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল। এই নির্বাচনে দাঁড়িয়ে শেষবারের মতো যতটুকু তোলাবাজি করে নেওয়া যায় সেই জন্য লুটে পুটে খাওয়ার শেষ মারণ কামড়ের গোষ্ঠীকন্দল এটা। তবে বিরোধীরা এই ঘোলা জলে মাছ ধরার যে ফর্মুলা সেই অনুযায়ী কোথাও কোথাও পোস্টার দিয়ে আমাদের কর্মীদের এবং জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। এই চক্রান্ত সফল হবে না। বাংলা এবং বাঙালি বিদ্বেষী বিজেপিকে পরাস্ত করার জন্যে আমাদের দলের নেতা কর্মীরা মুখিয়ে আছে। এবারেও গোটা বাংলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে 16টা বিধানসভা কেন্দ্রেই আমরা আরও বেশি মার্জিনে জিতব, আরও বেশি জনসমর্থন নিয়ে জিতব, তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কাজেই কোথাও কিছু বিভ্রান্তি সৃষ্টি করে কেউ কোনো সুবিধা করতে পারবে না। কালীঘাট বাজারে প্রচারে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। সাত সকালবেলা বাজার ঘুরে ঘুরে তৃণমূলের দুর্নীতির রিপোর্ট কার্ড বিলি করে প্রচার সারলেন। রাসবিহারী কেন্দ্রের স্বপন দাশগুপ্তের বিপরীতে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমার। বিপক্ষকে এক চুল জমি ছাড়তে নারাজ বিজেপির প্রার্থী। সামনেই 2026 বিধানসভার ভোট এবং তার আগেই রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন প্রচারে এবং সকালবেলায় একেবারে কালীঘাট সংলগ্ন যে বাজার সেই বাজারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। নমস্কার, আমার নাম স্বপন দাশগুপ্ত। আমি আপনাকে চিনি। যাই হোক, আমি এখানকার রাসবিহারীতে একটা তৃণমূলের শক্ত ঘাটে লড়াই কঠিন হবে, নিশ্চয়ই কঠিন হবে। সব লড়াই কঠিন হয়, কিন্তু আমরা তো মানে এটা তো কোনো কেউ কারুকে ওয়াকওভার দিচ্ছে না। আমরা প্রতিটি ভোটের জন্য লড়ছি। মানুষের কাছে আমরা প্রধান ইস্যু যেটা এটা সারা পশ্চিমবঙ্গে যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে 15 বছরে তৃণমূলের রিপোর্ট কার্ডটা দেখাচ্ছি। তারপর বলবেন যে পশ্চিমবঙ্গের কি দুর্দশা ওনারা 15 বছরে করে রেখেছে, সেটা থেকে একটা নিষ্কৃতি চায় মানুষ। নমস্কার, আমি রাসবিহারীর বিজেপি ক্যান্ডিডেট। দেখবেন দেখুন, মানুষের কাছে অনেক রকম ছাড়া পাচ্ছি। একদিক থেকে অনেকে বলে যে তোমাকে তো দেখেছি, সেটা একটা ভালোই লাগে। সেটা জেতার প্রতি কতটা আশাবাদী? নিশ্চয়ই, তা নাহলে কেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেই প্রচার চালাচ্ছেন স্বপন দাশগুপ্ত। একেবারে কালীঘাট ব্রিজের পাশে যে বাজার, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ করছেন এবং মানুষের কাছে যেমনটা তিনি জানালেন যে তৃণমূল কংগ্রেসের যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড যে কাজ হয়নি, যে খামতি রয়েছে সেইগুলো এবং দুর্নীতির ইস্যু অবশ্যই তুলছেন। কালীঘাট থেকে ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। সকাল থেকে প্রচারে ব্যস্ত প্রার্থীরা, তৃণমূল থেকে বিজেপি, সিপিএম প্রত্যেকেই সেই ছবিগুলো এক এক করে দেখাচ্ছি। ভবানীপুর, যাদবপুর, রাসবিহারী, কালীঘাট থেকে শুরু করে আমরা নজর রেখেছি পানিহাটিতে, নজর মানিকতলা, সোনারপুর দক্ষিণ। গোঘাটে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। যে খবর পাওয়া যাচ্ছে আবাসের ঘর না পাওয়ায় প্রার্থীকে দেখে ক্ষোভ। আমার শাশুড়ি তো নয়, শাশুড়ি মানে কি মাদার ইন ল, মানে আইনত মা। মা পেয়েছে, মেয়ে পাবে এবারে।
বৌমাই তো মেয়ে ভাই পাবে, কাকা শ্বশুর পাবে, মামা শ্বশুর সবাই পাবে, সবাই পাবে ধীরে ধীরে। আমি কথা বলতে চাইবো রিপোর্টার তন্ময় বৈরাগী রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময়, যেভাবে ক্ষোভ দেখালেন, নির্মল মাঝি সামলালেন কিভাবে? দেখো, এক প্রকার নির্মল মাঝি অপ্রস্তুত হয়ে পড়েন। যেখানে আরামবাগের সাংসদ মিতালি বাগ নির্মল মাঝির সঙ্গে ছিলেন ভোটের প্রচারে, এক প্রকার আরামবাগের সাংসদ মিতালি বাগই ওই ক্ষোভের প্রশমন করেন। গোঘাটের যখন প্রচার চলছিল তখন নির্মল মাঝি কোথাও চাষিদের সঙ্গে মুড়ি খাচ্ছিলেন, আবার কোথাও দেখা যায় বাচ্চা কোলে ছেলেকে নিয়েও আদর করছিলেন, সেখানে তাকে ডাক্তার হওয়ার উপদেশ দিচ্ছিলেন। আর সেই রকমই একটি পাড়ায় গিয়ে যখন এক মহিলার সামনে পড়েন, তখন মহিলারা তাকে বলেন যে কেন তিনি ঘর পাচ্ছেন না, কেন আবাসের ঘর পাচ্ছেন না। এই ক্ষোভের মাঝি নির্মল মাঝি করেন, তখন আরামবাগের সাংসদ মিতালি বাগ ক্ষোভকে প্রশমিত করে। ধন্যবাদ।